আমরা আজকে আলোচনা করব যে ঘরোয়া উপায়ে কি করে আমরা রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে পারি সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিওটি। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, কোলেস্টেরল এইসব সমস্যাগুলো চিকিৎসা করি। আজকে আমরা 10টা উপায় আপনাদের বলবো, যে 10টা উপায়ে আপনার ঘরোয়া উপায়ে আপনারা রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনাদের জীবনশৈলীর পরিবর্তন করতে পারেন। প্রথম উপায়টা হচ্ছে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করা। জানেন, বিভিন্ন রকম স্টাডি হয়েছে, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম বডি আছে, ইউরোপিয়ান হার্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এরা বিভিন্ন প্রকার স্টাডি করেছে, করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শরীরের ওজন বাড়লে রক্তের চাপ বাড়ে, আবার শরীরের ওজন কমলে রক্তচাপ কমে। মনে করুন একজনের শরীরের ওজন 90 কেজি, তার রক্তচাপ পাওয়া গেল 150/100। তাকে ডাক্তারবাবু বললেন যে তুমি 90 কেজি থেকে কমিয়ে 80 কেজি করো, তাহলে তোমার রক্তচাপটা 150 থেকে উপরেরটা কমে 140 হবে, আর নিচের ডায়াস্টোলিক প্রেশারটা 100 থেকে কমে 90 হবে। তার মানে যে 1 কেজি বডি ওয়েট বাড়লে 1 করে ব্লাড প্রেশার বাড়ে, 1 কেজি বডি ওয়েট কমলে 1 করে ব্লাড প্রেশার কমে। এটা প্রমাণিত সত্য, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। সুতরাং আপনার রক্তের চাপ বেড়েছে এবং আপনি চাইছেন ঘরোয়া উপায়ে রক্তের চাপ ম্যানেজ করতে, তাহলে আপনাকে রক্তের চাপ কমাতে হবে, শরীরের ওজন কমাতে হবে। শরীরের ওজন না কমালে আপনার রক্তের চাপ কমবে না। এবার আপনাকে আর একটা উদাহরণ দিই। আপনার রক্তের চাপ 180/120। এবার আপনি ঠিক করলেন ঘরোয়া উপায়ে রক্তের চাপ কমাবেন। না, এই ক্ষেত্রে কিন্তু ঘরোয়া উপায়ে রক্তের চাপ কমালে হবে না, আপনার ব্লাড প্রেশার অনেকটা বেশি। আপনার ডাক্তারবাবু যদি আপনাকে ওষুধ খেতে বলেন, আপনি ওষুধ খাওয়া শুরু করুন, তারপরে আপনি ঘরোয়া উপায় অবলম্বন করুন। কারণ আপনার ব্লাড প্রেশার এতটাই বেশি যে আপনার ব্লাড প্রেশার জনিত একটা জটিলতা তৈরি হতে পারে, বা একটা এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে ইন টার্মস অফ কার্ডিয়াক ডিসফাংশন অর সেরিব্রাল ডিসফাংশন, যেটা আপনার জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনার পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্যারালিসিস বা অন্য কিছু। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে ঘরোয়া উপায় অবলম্বনের সাথে আপনাকে ওষুধও খেতে হবে, সেই বার্তাটা আপনাদের দিয়ে দিলাম। দেখা গেছে আমাদের ওয়েস্ট লাইন, কোমরের সাইজের সঙ্গে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের একটা সম্পর্ক আছে। পুরুষ মানুষদের যদি 102 সেন্টিমিটারের বেশি কোমরের পরিধি হয়, তাহলে তার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি, বা ব্লাড প্রেশার জনিত কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। মহিলাদের ক্ষেত্রে এটা ঠিক করা হয়েছে 89 বা তার বেশি, 89 সেন্টিমিটার বা তার বেশি হলে হার্টের অসুখ বা ব্লাড প্রেশার জনিত অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এটাও বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। 2 নম্বর হোম রেমেডির মধ্যে পড়ে রেগুলার এক্সারসাইজ। আমরা জানি, আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি যে মডারেট ইন্টেন্সিটি এরোবিক এক্সারসাইজ করা, প্রত্যেক দিন 30 থেকে 45 মিনিট, সপ্তাহে অন্তত 150 মিনিট, সপ্তাহে 200 মিনিট করলে ভালো হয়। সপ্তাহে অন্তত 5 দিন করতে হবে এবং ওয়েট ট্রেনিং করতে হবে সপ্তাহে 2 দিন। আমরা এই বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি। আর আমরা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং নিয়েও আলোচনা করেছি, যেটা তো শর্ট বার্স্ট অফ হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ, যেটা জগিং এক্সারসাইজ করা বা খুব দৌড়ে জোরে লাফানো, খুব ফাস্ট অ্যাক্টিভিটি করা, এগুলো যেমন করতে বলেছি। এই অ্যাক্টিভিটি করার আগে আপনার ব্লাড প্রেশারটা এই লেভেলেই থাকতে হবে যাতে আপনি এটা নিশ্চিন্তে করতে পারেন। খুব বেশি ব্লাড প্রেশার থাকলে আপনি করতে পারবেন না, বা আপনার হার্টের কোনো অসুখ আগে থেকেই প্রমাণিত, আপনি এই 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 হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিংগুলো করতে পারবেন না। আপনাকে তখন রেগুলার ওয়াকিং এগুলো করতে হবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে যে সপ্তাহে 150 মিনিট আপনাকে মডারেট ইন্টেন্সিটি এরোবিক এক্সারসাইজ করতে হবে, এবং সপ্তাহে 2 দিন আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। ব্যান্ড হতে পারে, পিলাটিস হতে পারে, বা বিভিন্ন রকম নিজের বডি ওয়েটসের এগেনস্টে আমরা যে এক্সারসাইজগুলো করি সেগুলো করতে পারেন, বা প্যারালাল বার এক্সারসাইজগুলো, সেগুলো আপনারা করতে পারেন, কিন্তু হার্টের অবস্থা বুঝে। 3 নম্বর হচ্ছে হেলদি ডায়েট। ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন বলে একটা ডায়েট আছে, ড্যাশ ডায়েট বা মেডিটেরেনিয়ান ডায়েট। এগুলো দুটোতেই নুন কম খাওয়ার কথা বলা হয়েছে, এবং এগুলোতে হোল গ্রেন, বিভিন্ন রকম পোলট্রি বা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস বা এসবগুলো রাখার কথা বলা হয়েছে। তো ড্যাশ ডায়েটে রেড মিট বাদ দেওয়া হয়েছে, মেডিটেরেনিয়ান ডায়েটে রেড মিট কম রাখা হয়েছে। এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে।
কিন্তু এই ডায়েটগুলো এইভাবেই প্ল্যান করা হয়েছে যার মধ্যে রিফাইন্ড সুগার কম থাকবে, যার মধ্যে ট্রান্স ফ্যাট কম থাকবে, যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট কম থাকবে এবং যার মধ্যে নুন কম থাকবে। ডায়েটগুলো এইভাবেই প্ল্যান করা হয়েছে। এই ডায়েটগুলো আমাদের হার্টের স্বাস্থ্য বা কার্ডিওভাস্কুলার যে হেলথ সেটার জন্য ভালো। তার জন্য এই ডায়েটগুলো এইভাবেই প্ল্যান করা হয়েছে এবং দেখা গেছে কারো যদি বডি ওয়েট কমে তার তো একটা 1 কেজি বডি ওয়েট কমলে 1 করে প্রেশার কমে, কারো যদি ঠিকঠাক রেগুলার এক্সারসাইজ করে 5 করে ব্লাড প্রেশার কমে, আবার কেউ যদি এই ভালো ডায়েট খায় তারও 5 করে কমে। আবার যদি পটাশিয়াম বেশি খাবারে খায়, আমাদের সারাদিনে ডায়েটে 3500 থেকে 4500 মাইক্রোগ্রাম পটাশিয়াম দরকার, ফলমূলের মাধ্যমে পটাশিয়াম আসে। দেখা গেছে এই ডায়েটারি পটাশিয়াম যে রিকোয়ারমেন্ট সেটা যদি ফুলফিলড হয় আরও 5 করে বিপি কমে। সুতরাং এই 4টে অ্যাপ্রোচ করেই আপনি 20-22 করে ব্লাড প্রেশার কমিয়ে ফেলতে পারছেন। আপনি শুধু ওজন কমিয়ে ভালো খাবার খেয়ে এক্সারসাইজ করে ফল খেয়ে আপনার ব্লাড প্রেশার 20 করে কমে যেতে পারে। সুতরাং কতটা ভালো এই ঘরোয়া উপায়গুলো সেগুলো আপনি একটু ভেবে দেখুন। 4 নম্বর হচ্ছে খাবারে নুন এবং সোডিয়াম কমিয়ে ফেলতে হবে। সারাদিন যদি আমরা 2500 মিলিগ্রাম বা 2.5 গ্রাম যদি বা তার নিচে নুন আমরা কম খাই বা তার নিচে যদি আমাদের সারাদিনের যে সল্ট ইনটেকটা হয় তার নিচে যদি রাখতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো। চেষ্টা করতে বলা হয়েছে যে 1.5 গ্রামের নিচে সারাদিনে নুন রাখতে। তবে সবকটা বডি বিভিন্ন রকম গবেষণা মোটামুটি দেখা গেছে যে যদি আপনারা 2300 মিলিগ্রাম বা তার নিচে একজন অ্যাডাল্ট মানুষ নুন রাখতে পারেন, সেটা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। এবং পরোক্ষভাবে এই নুন আমাদের কিডনিকেও প্রোটেক্ট করে এবং নুন কম খেলে যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে তার জন্য আমাদের কিডনি, হার্ট, চোখ এগুলো সবকটাই ভালো থাকবে। সুতরাং বুঝতে পারছেন নুন খাবারে বেশি খাওয়া ভালো নয়। এই নুন কম খেতে গেলে আমরা যে খাবারগুলো খাচ্ছি তার পিছনে লেবেলে কি লেখা আছে, কতটা নুন আছে সেটা চেক করে নিতে হবে। খুব ইম্পর্টেন্ট। আমরা জানিই না আমরা নুন খেয়ে নিচ্ছি। আমরা প্রসেসড খাবার কম খেতে হবে, কারণ প্রসেসড খাবারের মধ্যে নুন, চিনি এবং প্রিজারভেটিভ মানে কেমিক্যাল 3টে বেশি থাকে। সুতরাং সেগুলো একটু দেখে নিতে হবে। খেতে বসে কম নুন ঢালবেন খাবারে, এক্সট্রা ঢালবেন না, এক্সট্রা নুন আর নেবেন না। তরকারিতে যেটুকু নুন আছে সেটাতেই সন্তুষ্ট থাকুন। পারলে তরকারিতে কম নুন দিয়ে তরকারি রান্না করুন এবং আপনার বাড়িতে যিনি রান্না করছেন তাকে হাত জোর করে রিকোয়েস্ট করবেন দয়া করে যেন তিনি খাবারে কম নুন দিয়ে রান্না করেন, কারণ যারা রান্না করেন তাদের নুন এবং তেলের ওপর নিয়ন্ত্রণ খুব কম থাকে, সেটা আমি দেখেছি। 5 নম্বর হচ্ছে অ্যালকোহল আপনাকে বর্জন করতে হবে। দেখা গেছে যারা অ্যালকোহল খেতেন ব্লাড প্রেশারের অসুখ ডায়াগনোসড হয়েছে, তারা অ্যালকোহল বন্ধ করার পর 4 থেকে 5 মিলিলিটার অফ মার্কারি মানে 4 to 5 মিলিমিটার অফ মার্কারি তাদের ব্লাড প্রেশার কম হয়েছে। এটাও একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। যদিও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা বিভিন্ন ডাক্তারদের বডিরা বলেছে যে সারাদিনে পুরুষ মানুষরা 2টো ড্রিঙ্ক, মহিলারা 1টা ড্রিঙ্ক খেতে পারবেন, আমি সেটা মানি না। আমি সবসময় বলি অ্যালকোহল খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। যদি আপনারা অ্যালকোহল খান সেটাকে বন্ধ করুন। অ্যালকোহল বন্ধ করলে তার অনেক হেলথ বেনিফিটস আছে। 6 নম্বর হচ্ছে সিগারেট বন্ধ করা বা তামাক জাতীয় দ্রব্য বন্ধ করা। শুধু সিগারেট স্মোকিং না, খৈনি, গুটখা, নস্যি সবেতে ব্লাড প্রেশার বাড়ে। সুতরাং তামাক জাতীয় দ্রব্য আপনি যদি বন্ধ করেন ব্লাড প্রেশার কন্ট্রোলে আসবে। সুতরাং দেখছেন এই প্রত্যেকটা যেগুলো বলে যাচ্ছি প্রত্যেকটাতে 4-5 করে কমলে আপনি যে সবকটা ফলো করেন তাহলে দেখবেন আপনার ব্লাড প্রেশার হয়তো হতে পারে যে নর্মাল হয়ে গেছে, কোনো ওষুধও খেতে হচ্ছে না। এটা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন কিন্তু। 7 নম্বর হচ্ছে ভালো করে ঘুমাতে হবে। আমরা জানি সাধারণত 7 ঘন্টা তো মিনিমাম ভালো করে ঘুমাতে হয়। যদি কারো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, ভালো করে ঘুম হলো না, স্ট্রেস বিল্ড আপ হলো, তাহলে তো মুশকিল। অনেকে রাত জেগে কাজ করে, রাত্রে ঘুমানোর সময় নেই, তার ব্লাড প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনাকে ভালো করে ঘুমাতে হবে। ইনসমনিয়া থাকলে বা ঘুম না হওয়ার অসুখ থাকলে বা ঘুম আসছে না বা ঘুম এলেও বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করছে না, সেগুলো চিকিৎসা আছে। সেগুলো চিকিৎসা নিলে আপনার ব্লাড প্রেশার যদি একটু বেড়ে থাকে সেগুলোও আপনার নর্মাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের ঘুম আসে না তাদের বলি দুপুরবেলা ঘুমোবেন না বা একটু ন্যাপ নিলেন 30 মিনিটসের মতো, তারপর উঠে পড়লেন। ঘুম ভালো হওয়ার কতগুলো টিপ আছে। 1 নম্বর হচ্ছে ঘুম যদি আপনার ভালো করতে হয় তাহলে একই সময়ে ঘুমোতে যেতে হবে, একই সময়ে ঘুম থেকে উঠতে হবে। টাইম চেঞ্জ করলে ঘুমের সাইকেল ব্যাহত হয়ে যাবে। একটা রেস্টফুল স্পেস একটা তৈরি করতে হবে। একটা ঘর ভালো করে তৈরি হতে হবে, ঘরটা ঠান্ডা হতে হবে, ঘরটা শান্ত হতে হবে, ঘরটা অন্ধকার হতে হবে। ঠান্ডা, শান্ত, অন্ধকার ঘর ছাড়া ভালো ঘুম হতে পারে না। সুতরাং মানে ঠান্ডা মানে গরম নয় আরকি, ভ্যাপসা গরম নয়, সেটাকেই আমি ঠান্ডা বলছি।
ঠান্ডার সময় তো আর ঠান্ডা ঘরে ঘুম ভালো আসবে না, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এইভাবে আপনাকে ঘুমের ঘরটা সিলেক্ট করতে হবে। ঘুমোতে যাওয়ার আগে স্মোকিং করলেন, কফি খেলেন, তাহলে ভালো ঘুম আসবে না। পেট ভরে খাবার খেয়ে ঘুমোতে গেলে ঘুম আসে না। মোবাইল ফোন, কম্পিউটার, টিভি এগুলো ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে বন্ধ করে দিতে হবে যাতে ঘুমটা ভালো করে আসে। এইসব নিয়মকানুনগুলো টুকটাক মেনে চললে ঘুম ভালো আসে। ঘুম নিয়ে আমাদের এক ভিডিও আছে, আমার এক ভিডিও এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন, সেটা আপনারা দেখতে পারেন। ৮ নম্বর পয়েন্ট, আমাদের স্ট্রেস কমাতে হবে। আর স্ট্রেস তো আমরা চাইলেই আর কমিয়ে ফেলতে পারবো না। স্ট্রেস অনেক কারণে হতে পারে। পারিবারিক স্ট্রেস হতে পারে, কাজের জায়গায় স্ট্রেস হতে পারে, রিলেশনশিপ স্ট্রেস হতে পারে, ইলনেসের জন্য স্ট্রেস হতে পারে, টাকা পয়সার স্ট্রেস হতে পারে। সবকটাকে ম্যানেজ করার ব্যবস্থা করতে হবে। একটু মাথা ঠান্ডা করে সেগুলো কি করে আপনি ম্যানেজ করে একটা স্ট্রিমলাইন করতে পারবেন সেটা দেখতে হবে। সেই নিজেদের স্ট্রেস নিজেদেরই ম্যানেজ করতে হয়। কেউ হেল্প করে সেটাকে ম্যানেজ করতে পারবে না। হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেস হলে আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে নিলেন। অন্য কেউ আপনার স্ট্রেসটাকে ম্যানেজ করলো বলে মনে হলো, ব্যাপারটা তা না, কিন্তু টাকাটা আপনার শোধ দিতে হবে কিন্তু। ওটাও একটা স্ট্রেস। সুতরাং সবটা হিসেব করে আপনি যদি চলেন তাহলে স্ট্রেসটা অনেকটা কম হবে আপনার জীবনে। এই স্ট্রেস কমানোর জন্য ৫টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে বেশি কাজ করবেন না। যতটুকু আপনার স্ট্রেস না বাড়িয়ে আপনার খরচ চালানোর মতো কাজ করবেন ততটুকুই। না বলতে আপনাকে শিখতে হবে। আপনার স্ট্রেস বেড়ে যাচ্ছে অথচ আপনাকে কেউ কোনো কাজ করতে বলেছে আর আপনি না বলতে পারছেন না, তাহলে আপনার স্ট্রেস বেড়ে যাবে। ২ নম্বর, আপনার জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করুন এবং সেগুলোকে একে একে সলভ করার চেষ্টা করুন। ঘাবড়ে যাবেন না। দেখবেন যত প্রবলেম একটা একটা করে সলভ হয়ে যাবে, আপনার স্ট্রেস অটোমেটিক্যালি অনেকটা কমে যাবে। ৩ নম্বর, যে প্রবলেমগুলো থেকে স্ট্রেস তৈরি হয় সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যেখানে ট্রাফিক জ্যাম খুব বেশি হয়, আপনার অফিসে দেরি হয়েছে, একটা স্ট্রেস বিল্ড আপ হলো। একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আপনাকে সেই পথটা নিতে হবে যেখানে আপনার স্ট্রেসটা কম হবে। এটা একটা এক্সাম্পল দিলাম এবং বাকি প্রবলেমগুলো অ্যাকর্ডিংলি আপনাকে ম্যানেজ করতে হবে। ৪ নম্বর হচ্ছে আপনাকে নিজের রিল্যাক্স করার টাইম খুঁজে বার করতে হবে। সারাদিন কাজ করছেন, রাত্রে এসে ঘুমিয়ে পড়লে তো স্ট্রেস কমবে না। আপনাকে মাঝখানে একটু নিজের জন্য বসে থাকা, চিন্তা করা, একটু রিল্যাক্স করার টাইমও বার করতে হবে। তাতে আপনার একটু কম ইনকাম হতে পারে বটে, কিন্তু আপনার ওভারঅল হেলথ ভালো থাকলে লং টার্ম খরচ কমে যাবে। আর ৫ নম্বর, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। কেউ আপনাকে হেল্প করে যাতে থ্যাংক ইউ বলুন, ভালো কাজকে ভালো ব্যবহার করুন। বি নাইস টু এভরিবডি। যে আপনার কেউ একটা জীবনে হেল্প করেছে তার কাছে আপনি গ্রেটফুল থাকুন, তাকে মনে করুন, ফোন করুন। এই জিনিসগুলো আপনি মেনটেন করুন। ৯ নম্বর হচ্ছে মাঝে মাঝে বাড়িতে ব্লাড প্রেশার মনিটর করবেন। ব্লাড প্রেশার মনিটর করার যন্ত্র কিনতে পাওয়া যায়, বেশি দাম না। সেটা ব্লাড প্রেশার মনিটর করে দেখবেন আপনার ব্লাড প্রেশারটা কীরকম রেঞ্জে থাকছে। আপনার ব্লাড প্রেশার বেশি লেভেলে থাকছে বা ডেঞ্জারাস লেভেলে থাকছে আর আপনি ঘরোয়া উপায়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছেন, তাহলে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সেইটা নিয়ে আপনাকে একটু সচেতন হতে হবে। আর ১০ নম্বর হচ্ছে আপনার ডায়াবেটিস বা কোলেস্টেরল থাকলে সেটাকে ম্যানেজ করতে হবে। আমরা জানি ডায়াবেটিস থাকলে ব্লাড প্রেশার বাড়ে, কারণ ডায়াবেটিস পেশেন্টদের ব্লাড প্রেশার বেশি হওয়ার সমস্যা অন্যান্য পেশেন্টদের থেকে বা যার ডায়াবেটিস নেই তার থেকে দ্বিগুণ চান্স, সম্ভাবনাটা দ্বিগুণ। মনে করুন একজনের ডায়াবেটিস আছে আর একজনের ডায়াবেটিস নেই। যার ডায়াবেটিস আছে তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা এর চেয়ে দ্বিগুণ। সুতরাং ডায়াবেটিস যদি থাকে আপনাকে মাঝে মাঝে ব্লাড প্রেশার মনিটর করতে হবে, ৩ মাস ছাড়া ছাড়া করলে ভালো। আর কোলেস্টেরল বেশি থাকলে, ডায়াবেটিস বেশি থাকলে আমরা জানি আমাদের রক্তবাহের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আমরা জানি রক্তবাহের নমনীয়তা কমে গেলে আমাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা তৈরি হয়। সুতরাং ডায়াবেটিস এবং কোলেস্টেরলের প্রবলেম থাকলে হাই ব্লাড প্রেশার হতে পারে, এটা আমরা সবাই জানি। এরা শুনে শুনে আমাদের কান ভোঁতা হয়ে গেছে। সুতরাং ডায়াবেটিস এবং কোলেস্টেরলের সমস্যা থাকলে ব্লাড প্রেশার মনিটর করতে হবে, দরকার পড়লে আমাদের ওষুধ খেতে হবে এবং সেই সব ওষুধগুলো সিলেক্ট করতে হবে যে ওষুধগুলো আমাদের রক্তবাহকে ভালো রাখতে সাহায্য করে। আর তার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, চেকআপের মধ্যে থাকতে হবে, মাঝে মাঝে টেস্ট করতে হবে এবং সর্বোপরি মন ভালো রাখতে হবে। সেই মন ভালো রাখলে আপনার রোগ থেকে দূরে থাকতে পারবেন। নমস্কার।